এখানে ফ্লেক্সার ফর্মুলা নিয়ে আমরা পড়তেছিলাম, তো আবার আমি শুরু থেকে বলছি এটা কিভাবে কি হলো বা এটা ডিরাইভ করবো আমরা ফ্লেক্সার ফর্মুলাটা। তো আশা করবো যে পূর্ণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে এবং দেখবা। এখানে একটা বিম আছে যেটা হচ্ছে এ বি একটা বিম, যেটার হচ্ছে একটা একটা কি বলে তোমার প্রিজমেটিক সেকশন আছে, এবং সেকশনটা কি যে হচ্ছে গিয়ে একটা ট্রাপিজয়েডাল সেকশন। ট্রাপিজয়েডাল একটা প্রিজমেটিক সেকশন আছে, যে সেকশনটার মধ্যে এই যে একটা বিমের লেন্থ আছে এ বি বরাবর, এবং এটার যে ওয়াই এটা যে জেড এক্সিস আছে, জেড এক্সিস এর সাপেক্ষে একটা মোমেন্ট এম দেওয়া আছে। জেড এক্সিস এর সাপেক্ষে এই বিমটার উপর একটা মোমেন্ট এম দেওয়া আছে, এবং এটার কারণে এটার উপর যে ফ্লেক্সার হচ্ছে বা ফ্লেক্সারাল স্ট্রেস ডেভেলপ করতেছে সেটার ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করব। এখানে ডিরাইভ করার চেষ্টা করব, দেখি কি কি হয় বা কি হচ্ছে। এটার জন্য আমাদের কিছু জিনিসপত্র এখানে অ্যাজিউম করতে হবে, বা কি কিভাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো জিনিস দেখতে হবে, তাই তো। এখন এই বিমটাকে যদি আমি সি পয়েন্টে এটার মাঝ বরাবর কাটি, কেটে যদি আমি এসি পর্যন্ত পোর্শনটাকে কি বলে আমি যদি এটাকে কনসিডার করি, তাহলে এই নিচের যে দুইটা ফিগার আছে এরকম দেখাবে। এই এসি পর্যন্ত নিয়ে সেটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি তখন এরকম দেখাবে। এখন এসি পার্টের এই যে সি অংশে যে প্লেনটা আছে, এই যে প্লেনটা আছে, এই প্লেনটা নিয়ে আমরা কল্পনা করছি। আমি এর আগেও বলেছি যে আসলে মোমেন্টের কারণে কি হয়, ফ্লেক্সারের কারণে এখানে স্ট্রেস ডেভেলপ করে। স্ট্রেসটা কিভাবে ডেভেলপ করে, যে এইখানে এই উপরের দিকটাতে হয় এইভাবে, এই মোমেন্টের কারণে এই উপরের যে সারফেসটা আছে, উপরে যে ফেসটা আছে, এটা কি হবে নিচের দিকে দেবে যাবে, মানে হচ্ছে এটা কম্প্রেসড হবে। এই যে এইখানকার যে লেন্থ গুলা, এই যে ফাইবার লেন্থ এগুলা কমে যাবে, এবং নিচের যে অংশটা আছে এটা হচ্ছে টেনশনে থাকবে এবং এই লেন্থটা বেড়ে যাবে। এরকম আস্তে আস্তে এই কম্প্রেশন থেকে টেনশন জোনে যাওয়ার সময় থেকে শুরু করে এইখানে সর্বোচ্চ স্ট্রেস থাকবে, এবং এর নিচের অংশে সর্বোচ্চ স্ট্রেস থাকবে, ম্যাক্সিমাম স্ট্রেস এর হচ্ছে এই ফেসে এবং এই তলার ফেসে, টপ এবং বটম ফেসে থাকবে স্বাভাবিকভাবেই। টপ থেকে বটম বা বটম থেকে টপে যাওয়ার সময় এই স্ট্রেসের পরিমাণ, মানে যেটা হচ্ছে কম্প্রেশন থেকে টেনশনের দিকে বা টেনশন থেকে কম্প্রেশনে যাওয়ার সময় মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে বা মাঝখানে এমন একটা প্লেন থাকবে, যে প্লেনে এর স্ট্রেসের অ্যামাউন্টটা হবে জিরো। মানে যেমন আমি সংখ্যা রেখা দিয়ে এখানে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে নেগেটিভ থেকে পজিটিভ যাওয়ার সময় আমরা মাঝখানে একটা পয়েন্ট পাই যেটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এক্স্যাক্টলি এইখানে স্ট্রেস এইখান থেকে কমতে কমতে বা বাড়তে বাড়তে এমন একটা পয়েন্টে যাবে, যে পয়েন্ট হচ্ছে নিউট্রাল, যে জায়গায় স্ট্রেস জিরো হয়ে যাবে, এরপরে আবার আরো কমতে থাকবে বা বাড়তে বাড়তে থাকবে, সেটা করতে করতে টেনশন থেকে কম্প্রেশন এবং কম্প্রেশন থেকে টেনশনের দিকে যাবে। এটা হলো। এখন যদি এটা হয়, এই বিষয় নিয়ে আমরা নিউট্রাল অ্যাক্সিস নিয়ে বা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা দেখিয়েছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস সাধারণত যে কোনো একটা সেকশনের যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সেটাই হয় নিউট্রাল অ্যাক্সিস। এইখানে এই মোমেন্ট, এই যে এখানের যে সেকশনটা আছে এই সেকশনের ক্ষেত্রে এখানে দুইটা আমরা স্ট্রেস ব্লক কল্পনা করেছি, যেটা গোলাপি কালার দিয়ে, ছোট্ট গোলাপি কালারের একটা স্কোয়ার দিয়ে, দুইটা স্কোয়ার দিয়ে এখানে বোঝানো হয়েছে। একটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে এবং একটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে। একটা নিউট্রাল অ্যাক্সিস থেকে যত নিচে আর একটা নিউট্রাল অ্যাক্সিস থেকে তত উপরে। তার মানে হচ্ছে এটা আসলে কেন, এটা কিন্তু অ্যাপ্লাইড না, এটা হচ্ছে এই মোমেন্টে অ্যাপ্লাইড, মোমেন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এবং দেওয়ার ফলে এই যে জিনিসটা, এই জিনিসটা মানে কি আউটপুট হবে সেটা হচ্ছে এই স্ট্রেস ব্লকগুলো এই জন্য কল্পনা করা হয়েছে। এবং এটা যেহেতু স্ট্যাটিক অবস্থায় আছে, বিমটা যেহেতু এরকম হচ্ছে না, নড়াচড়া করছে না, কাজেই তার মানে এটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এবং নিচে যত টেনশন আছে উপরে তত কম্প্রেশন আছে। এই জন্য এই দুইটা লোড এইখানে, এই যে নিচে যে অংশটা আছে স্ট্রেস ব্লকটা আছে, সেই উপরের ব্লকটার জন্য সেম পরিমাণ লোড কম্প্রেসিভ লোড দিচ্ছে, এবং নিচের ব্লকটা সেম পরিমাণ টেনসাইল লোড দিচ্ছে। এখন টেনশন যখন হয়, টেনশনকে আমরা বাইরের দিকে দেখাইছি, এখানে যখন এটা বেন্ড হবে তখন নিচের দিকে টেনশন হবে, এবং এই জন্য নিচের স্ট্রেস ব্লকটা লোডটাকে দেখাচ্ছে বাইরের দিকে, এবং সেই লোডটা কত, স্ট্রেস হচ্ছে আমার সিগমা, তাহলে সিগমাকে যদি এরিয়া দিয়ে গুণ করি, স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করলে আমরা পাই লোড, তাই তো। তাহলে সিগমা ইন্টু ডিএ, সিগমা এক্স ইন্টু ডিএ করলে আমরা এই লোড পাবো, এবং উপরেও সেম ভাবে সিগমা ইন্টু ডিএ করলে উপরেও আমরা কম্প্রেসিভ লোড পাবো সেম অ্যামাউন্টে।
যেহেতু একটাই মোমেন্টের জন্য এটা ডেভেলপ করতেছে এবং বিমটা স্ট্যাটিক আছে। এখন এই স্ট্রেস ব্লকগুলোর আবার ডিসটেন্স বিভিন্ন জায়গা থেকে দেওয়া আছে। দেখো এক্স অ্যাক্সিস থেকে এই যে নিচের যে স্ট্রেস ব্লকটা আছে তার ডিসটেন্স দেওয়া আছে জেড ডিসটেন্স দূরত্বে। যেহেতু এটা জেড অ্যাক্সিস বরাবর গেছে এই জন্য এটাকে জেড দিয়ে প্রকাশ করেছে। তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো। ডিসটেন্স জেড ধরে নিয়েছে এখানে। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই এক্স থেকে এর দূরত্ব হচ্ছে ওয়াই ডিসটেন্স। তো সেটাও এখানে দেওয়া আছে এই ফিগারটাতে। এই গেল আমাদের কি কি দেওয়া আছে। এবং এইটাকে আমরা যদি এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করে যদি আমরা এখানে এই যে এই ফিগারটাকে এখানে জাস্ট অ্যাক্সিস দিয়ে এখানে দেখানো হয়েছে যে এই যে মোমেন্টটা এইভাবে আছে এবং সেই মোমেন্টটা হচ্ছে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে এটাকে ঘোরানোর চেষ্টা করছে, তাই তো? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোনটা সেটা এখানে দেখানো হয়েছে। এখন আসি যদি আমরা যে প্রথমে উই রিকল ফ্রম দ্য স্ট্যাটিক এম অ্যাকচুয়ালি কনসিস্ট অফ টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস। যেটা আমি বললাম যে টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, একটা আছে তোমার এই নিউট্রাল অ্যাক্সিস এর নিচে এবং একটা আছে নিউট্রাল অ্যাক্সিস এর উপরে। এবং টু অপোজিট এন্ড ইকুয়াল হওয়ার কারণে এটা স্ট্যাটিক অবস্থানে আছে, না হলে এটা স্ট্যাটিক অবস্থানে থাকবে না, এটা ঘুরতে থাকবে বা কাপল তৈরি হবে যে এটা ঘুরতেই থাকবে, এরকম একটা অবস্থা। Sum of the components of these forces in any direction therefore equal to 0. তো এই যে ফোর্স গুলো আছে এই জন্য সাম করলে এটার যে সামেশন করলে আমরা পাবো হচ্ছে 0। Moreover, the moment of the couple is the same about the any axis perpendicular to its plane and the 0 about any axis of containing this plane. তো এখন এই যে মোর ওভার দ্য মোমেন্ট অফ দ্য কাপল, এদের যে মোমেন্টটা তৈরি হবে, এই যে লোডগুলো আছে এদের যে মোমেন্ট হবে, তোমরা এটা তো একটা বেসিক কনসেপ্ট, যেটা হচ্ছে যে অ্যাক্সিস বরাবর এই লোডটা আছে সেই অ্যাক্সিস বরাবর এর মোমেন্ট হবে 0। আর এর যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে ওই যে অ্যাক্সিসে আছে তার ছাড়া অন্য যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট হবে কত? মোমেন্ট ইনটু সেই অ্যাক্সিস থেকে ডিসটেন্স। তো এই জিনিসগুলা এগুলা জাস্ট আমরা একটু রিকল করলাম, এগুলো আমাদের বেসিক মেকানিক্স এর কনসেপ্ট, এই তিনটা মেকানিক্স কনসেপ্ট থেকে। এখন আমরা নিচের টেবিলটাতে আমরা এটা এই কনসেপ্ট গুলাকে ম্যাথমেটিক্যালি প্রুফ বা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করেছি। কেমন? এক্স কম্পোনেন্ট, তার মানে লোডের যে এক্স ডিরেকশনে কম্পোনেন্ট সেটা হচ্ছে সিগমা এক্স ডিএ। সিগমা এক্স ডিএ, এখন সামেশন অফ সিগমা এক্স ডিএ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি বলি আরো সিম্পলিফাইড ওয়েতে, তোমরা যেইভাবে অভ্যস্ত সেই ওয়েতে যদি বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে সামেশন অফ fx ইকুয়াল টু 0। এটা হচ্ছে এটার মূল প্রতিপাদ্য। সামেশন অফ জি fx। স্যার, এটা তো শুধু দুইটা বিন্দু নয় স্যার, সামেশন। এখন যদি আসি এটার ক্ষেত্রে যদি আসি আমি, এইখানেও একই ভাবে দেখো মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই সেক্ষেত্রে কি হবে? এই লোডগুলোর জন্য যে এই লোড আছে এখানে এ ধরো এফ এক্সই আছে, সাপোজ এফ এক্সই আছে, তাই না? এফ এক্স ইনটু কি করতে হবে তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে ওয়াই অ্যাক্সিসে ডিসটেন্স কতটুকু হবে? জেড ডিসটেন্স যেতে হবে, তাই না? ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে কি এই অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট নিলে ডিসটেন্স হবে জেড, তাহলে এফ এক্স ইনটু এটা হচ্ছে জেড। তাহলে এটা হচ্ছে আমার সিম্পলিফাইড হয়েছে। আর এটাকেই এই যে এফ এক্স এর ভ্যালু আমি যদি বলি যে সিগমা এক্স ডিএ, তাহলে এই যে জেড ইনটু সিগমা এক্স ডিএ সাম করলে এই যে এফ এক্স কে আমি যদি লিখি সিগমা এক্স ডিএ ইনটু কি লিখতে পারি? জেড। তাহলে এটা হচ্ছে মোমেন্ট আমি পেয়ে গেলাম। তাহলে ওয়াই এক্স এর সাপেক্ষে এটা হচ্ছে মোমেন্ট, তাই তো? এখন যদি আমি বলি এই মোমেন্টে এবং অবশ্যই এটা 0 হতে হবে, এটা যে সাম হবে সেটা আলটিমেটলি 0 হতে হবে। কেন কিভাবে 0 হবে? আসলে এটা দেখছো, এটা একদিকে মোমেন্ট দিবে, এটা যেদিকে মোমেন্ট দিবে এই লোড তার উল্টা দিকে মোমেন্ট দিবে, সো 0। এই লোড যেমন এফএক্স এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিকে, এটা হচ্ছে নেগেটিভ দিকে, দুটা যেহেতু ভ্যালু সমান দুটা যোগ করলে 0, তার মানে এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখন 3 নাম্বারটাতে যদি আসি, 3 নাম্বার যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সেই ইকুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? যে হচ্ছে কি মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস। তো মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস যদি আমরা নিই তাহলে কি করব আমরা? ডি ইনটু ওই একই ভাবে ডি সিগমা এক্স ডিএ ইনটু মাইনাস ওয়াই ডিসটেন্স দূরত্ব যদি আমরা নিই তাহলে কি হবে? যে হচ্ছে এটা সমান ইকুয়াল হবে এম। এই যে উল্টা দিকে ঘোরাচ্ছে, এটা সমান হবে এম। তো এটা আলটিমেটলি এম এর সমান হবে জেড অ্যাক্সিস সাপেক্ষে যেহেতু আমরা মোমেন্ট নিচ্ছি এবং জেড অ্যাক্সিসে টোটাল মোমেন্ট আছে কত? এম। তাহলে এর মানে হচ্ছে
এই মোমেন্টে সমান মোমেন্ট যদি এরা না দিতে পারে তাহলে কিন্তু মোমেন্ট ইমব্যালেন্স হয়ে যাবে এবং এটা স্ট্যাটিক থাকবে না, এটা তখন ঘুরতে শুরু করে দিবে কোনো একদিকে, যেদিকে মোমেন্ট বেশি সেই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে শুরু করে দিবে। কাজেই এই সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস ইকুয়াল টু এম, এই মোমেন্টে সমান মোমেন্ট দিতে হবে এদেরকে এবং সেটাই দিবে। আশা করছি যে এই পর্যন্ত আর বুঝতে কারো অসুবিধা হয়নি। স্যার আমি একটু কথা বলতে চাই। বলো। তাহলে তো স্যার এখানে এক্স এক্স এক্সিসে কোনো মোমেন্ট হচ্ছে না। এক্স এক্সিসে কোনো মোমেন্ট হচ্ছে না, হ্যাঁ অবশ্যই হবে না, কারণ হচ্ছে এখানে এক্স এক্সিসে যেহেতু লোডই এক্স এক্সিস বরাবর জি আছে। স্যার, কোনো লোড, জি স্যার এটা তো বুঝতে পারছি স্যার। একদম একটা বেসিক অ্যাজাম্পশন যেই প্লেনে আছে, ইভেন এই যে ওয়াই এক্স এক্স ওয়াই যে প্লেন আছে এই প্লেনে এই মোমেন্টটা হবে শুধু, এই মোমেন্ট এই প্লেনে আছে, এটা শুধুমাত্র এখানেই হবে। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। assume that the material behave like linear elastic manner therefore the linear variation of the normal strength, তার মানে লিনিয়ার ইলাস্টিক ম্যানার মানে তো তোমরা জানো যে ইলাস্টিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার হচ্ছে লিনিয়ার। লিনিয়ার কেমন, এটা হচ্ছে মানে এটার সাপেক্ষে একটা কনস্ট্যান্টলি বাড়ে বা কমে। লিনিয়ার ইকুয়েশন মানে কি y is equal to mx, তাই না, অথবা y equal to mx plus c, এই ধরনের যে ইকুয়েশনগুলো এরা হচ্ছে একটা নির্দিষ্ট রেটেই বাড়তে থাকবে। তার মানে আমরা হুকস ল থেকে জানি যে সিগমা x equal to e এপসাইলন, ইটা হচ্ছে এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি, এপসাইলনটা হচ্ছে স্ট্রেন। তাহলে স্ট্রেসের সাথে স্ট্রেনটা লিনিয়ারলি ভ্যারি করবে, লিনিয়ারলি এটা বাড়তে থাকবে, এটা আমরা জানি। এখন এরকম যদি হয়, এটা এখানে বলা হয়েছে যে এখানে এই ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লিনিয়ারলি বাড়ে। এখানে আমি আগেও দেখিয়েছি যে আসলে কি হয়, স্ট্রেসের যে স্ট্রেস ডায়াগ্রামটা কেমন হবে এখানে। এইটা যদি একটা আমরা ধরি যে স্ট্রেস বা স্ট্রেন ডায়াগ্রাম যাই ধরি না কেন, তো ধরো আমরা যদি স্ট্রেস ডায়াগ্রামও ধরি যে এইদিকে ধরো সাপোজ আচ্ছা হচ্ছে গিয়ে, অথবা এইভাবে আঁকতে পারি আমরা চাইলে, একদিকে ধরো আছে কম্প্রেশন, একদিকে আছে টেনশন। তো কম্প্রেশনকে আমরা ধরি ভিতরের দিকে, তাই তো এইদিকে যদি এই অংশটা যেহেতু দেখানো হয়েছে, এই দিকটা দেখানো হয়েছে, তাহলে আমরা কম্প্রেশনটা দিব এইদিকে এবং টেনশনটা হচ্ছে আমার এইদিকে। এইভাবে স্ট্রেস ব্লকটা আঁকা হয়, স্ট্রেস ডায়াগ্রামটা আঁকা হয়। যখন আঁকলাম, এঁকে ফেললাম, তো এখানে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, মাঝখানে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয়, তো উপরে আমার আছে সিগমা ম্যাক্স, এদিকে আছে সিগমা ম্যাক্স, এই নিচেও আমার সিগমা ম্যাক্সিমাম আছে একটা। যাই হোক, এটা হচ্ছে কম্প্রেসিভ ম্যাক্সিমাম, এটা হচ্ছে টেনসাইল। আচ্ছা, এখন যদি হয়, এখন যে কোনো পয়েন্টে যদি আমি সিগমা বের করতে চাই, এইটুকু যদি, এবং এই ডিসটেন্সটা হচ্ছে সি, তাই তো, এই যে টোটাল যে ডিসটেন্সটা নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো টপ ফাইবার বা বটম ফাইবার, ফারদেস্ট ফাইবারের যে ডিসটেন্স হয় সেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, এদিকে হোক বা ওইদিকে হোক, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। টপ ফাইবারের যে ডিসটেন্সটা সেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। এটা যদি সি হয় তাহলে, এবং সি আমি জানি কতটুকু, নিউট্রাল অ্যাক্সিস জানি আমি, তাহলে আমি সিও জানি যে সি কতটুকু। যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন হয় সেক্ষেত্রে সি হবে হাফ অফ ইটস ডেপথ। এটার যে ডেপথ আছে বিমটা বা কলামের যে বিমটার যে ডেপথ আছে, সেই ডেপথের অর্ধেক হবে তার নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিসটেন্স বা অর্ধেক সি এর ভ্যালু, তাই তো। তো এটা আমরা জানি, এবং সিগমা ম্যাক্সটাও আমরা জানি, জানা জিনিস, যেটা ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে। এখন যদি ম্যাক্সিমাম স্ট্রেস জানা থাকে আমার, এখন আমি যে কোনো পয়েন্টে স্ট্রেস বের করতে পারবো। কেমন, যদি আমাকে বলে যে এই পয়েন্টের স্ট্রেস কত, এই বিমের উপরে এই পয়েন্টে, এই ক্রস সেকশনের এই পয়েন্টের স্ট্রেসটা কত বের করো, তাহলে আমি কি করব, এইটুকুর ডিসটেন্স নিয়ে নিব আমি কত, ওয়াই। ওয়াই যদি নেই, তাহলে এখানে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে গিয়ে কি, এই ট্রায়াঙ্গেলের বেস কত, সিগমা ম্যাক্স, তাই না। তাহলে সিগমা ম্যাক্স বাই হচ্ছে সি, তাই তো। সিগমা ম্যাক্স বাই সি ইকুয়াল টু আমি লিখতে পারি যে সিগমাটা আমাকে বের করতে হবে, এটা যদি সিগমা হয়, এই জায়গায় যদি সিগমা হয়, তো এটাকে আমরা লিখতে পারি যে সিগমা বাই, এটাকে লিখতে পারি সিগমা বাই হচ্ছে ওয়াই। ওয়াই। হ্যাঁ, এখন যদি তাই হয় তাহলে সিগমা ইকুয়াল টু কি হবে, ওয়াই বাই সি ইন্টু সিগমা ম্যাক্স, তাই তো। এটা এখানে করা হয়েছে, সিগমা ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি ইন্টু সিগমা ম্যাক্স। এইভাবে আমরা যে কোনো পয়েন্টের সিগমা বা স্ট্রেসের ভ্যালু আমরা বের করে ফেললাম।
এখন আসো যে সিগমা ম্যাক্স ডিনোটস দ্য ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু অফ স্ট্রেস। তো এটাতে ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু বোঝায়। দ্য রেজাল্ট শোজ দ্যাট ইন দি ইলাস্টিক রেঞ্জ the normal stress varies linearly with the distance from the কি বলে নিউট্রাল অ্যাক্সিস। এটা আমরা যেটা দেখলাম লিনিয়ারলি এটা ভ্যারি করতেছে নিউট্রাল অ্যাক্সিস থেকে। It should be noted that this point we do not know that the location of the neutral axis nor the maximum value of sigma max. এটা sm হয়ে গেছে এখানে, এটা হচ্ছে sigma max হবে। The stresses of both can be found if we recall the equation sigma 4.1 2 3 1 and 3। তো এইভাবে এই ইকুয়েশন গুলা থেকে আমরা এই সিগমা ম্যাক্স বা এদের ভ্যালুগুলো আমরা বের করতে পারি। এখন টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ম্যাক্সিমাম ভ্যালু অফ সিগমা ম্যাক্স ইকুয়েশন 1 and 3 ফ্রম ইকুয়েশন 1 and 3 থেকে আমরা কি পাই সেটা আমরা দেখব এখন। যদি আমরা এগুলো বের করতে চাই তাহলে কি করতে পারি আমরা? স্যার হ্যাঁ স্যার স্যার নর্মাল স্ট্রেন আর হলো বেন্ডিং স্ট্রেস এর সরি এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? বুঝতে পারিনি। নর্মাল স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস স্যার। নরমাল স্ট্রেস স্যার ওই যে উপরের চিত্রটাতে স্যার দুইটা মানে চিত্র একটু আলাদা স্যার, ওটাতে একটু দেখেন স্যার। হ্যাঁ এখানে কি বুঝতে পারিনি। মানে একটা নর্মাল স্ট্রেন আর একটা বলছে বেন্ডিং স্ট্রেস। নরমাল স্ট্রেন স্ট্রেন কি জিনিস সেটা বলো আমাকে। স্ট্রেন্স মানে স্যার হলো মানে আহ, যত মানে টোটাল ডিফরমেশন আর কি স্যার। টোটাল ডিফরমেশন হয়নি? যদি এখন স্ট্রেস স্ট্রেন না জানো তাহলে তো সমস্যা। এবং মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ট্রেন স্ট্রেন কি জিনিস এবং স্ট্রেস কি জিনিস এটা নিয়ে কালকের ক্লাসে আমি এটা একদম বিস্তর একটা আলোচনা করেছি, যেটা যেটা হল মানে যেটা শুনলে আলটিমেটলি স্ট্রেস স্ট্রেন ভুল হওয়ার কথা না। মানে স্ট্রেস স্ট্রেন জিনিসটা কি সেটা ভুল হওয়ার কথা না, আমি যতদূর মনে করি বা চিন্তা করি। সেটা শুনেও নাই, আলটিমেটলি মানে কোনো ইয়াই করনি সেটাতে বললাম। যাই হোক, স্ট্রেন বিষয়টা আছে এবং এটা আমি ছাড়াও আরেকটা যে পার্টটা আছে সেটাতে তোমাকে স্ট্রেনটা পড়ানো হচ্ছে, সেখানেও তুমি পড়ছো বলে আমার মনে হচ্ছে না, বা স্ট্রেস কি জিনিস তুমি পড়ছো না। এটা তো শুধু তুমি না, এখানে প্রায় আমি বলতে পারি যে 90% কি 99% ছেলেবেলে জানে না যে স্ট্রেস স্ট্রেন কি, তোমরা যারা ক্লাস করতেছো শিওর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা, হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। স্ট্রেন বিষয়টা হচ্ছে কতটুকু ডিফরমেশন হচ্ছে পার ইউনিট লেন্থে। এটা হচ্ছে ধরো তোমার এখানে আমরা লিনিয়ার স্ট্রেন নিয়ে চিন্তা ভাবনা করছি, স্ট্রেনের আরো নানান প্রকার তোমাদের হয়তো পড়ানো হয়েছে, তো সেগুলাতে আমরা যাচ্ছি না। আমরা লিনিয়ার স্ট্রেন নিয়ে যদি চিন্তা করি, তো এরকম একটা যদি সাপোজ একটা বার আছে, একটা বিম আছে, বা একটা যাই হোক একটা কলাম আছে, চিন্তা করি যদি এইখানে দুই দিক থেকে লোড দেওয়া হয় বা ধরো টান দেওয়া হয়, বারটাকে এইদিকে টান দেওয়া হলো এবং এইদিকে টান দেওয়া হলো, তাহলে এটা লেন্থ ধরো শুরুতে ছিল হচ্ছে এল, এটা লেন্থ ছিল শুরুতে এল। এখন এই টান দেওয়ার ফলে এটা লেন্থ হলো বেড়ে এল এল1 হয়ে গেল, সাপোজ একটু বড় হয়ে গেল এবং ফাইনাল লেন্থ হলো এল1। লেন্থ বাড়লো কতটুকু, এল1 মাইনাস এল, এটুকু হচ্ছে লেন্থের চেঞ্জ। তাহলে এর আদি লেন্থ কত ছিল, শুরুতে লেন্থ কত ছিল এল, তাহলে এই যে এই জি যে স্যার। রেশিওটা এটাকে বলা হচ্ছে স্ট্রেন। এটাই হচ্ছে স্ট্রেন। এটাও এইখানে স্ট্রেনটা দেখানো হয়েছে, এখানে প্রত্যেকটা ফাইবার এখানে লেন্থ চেঞ্জ হয়। আমি যেটা তোমাকে বললাম এতক্ষণ, যে কম্প্রেশন টেনশন যখন হবে উপরের ফাইবার গুলো সংকুচিত হতে থাকবে, ছোট হয়ে যাবে এদের লেন্থ, এবং নিচের ফাইবার গুলো বড় হয়ে যাবে। এবং এই যে এক্স প্লেন, এই যে নর্মাল এক্সিস নিউট্রাল এক্সিসে যে প্লেনটা আছে সেই প্লেনে ফাইবারের কোনো স্ট্রেন হবে না, এখানে কোনো লেন্থ ছোট বড় কিছু হবে না, কারণ এখানে কোনো স্ট্রেস থাকে না। তো এই ছিল, এটাই হচ্ছে নর্মাল স্ট্রেন। আর বেন্ডিং স্ট্রেস যেটা সেটা তো বললামই, বেন্ডিং মোমেন্টের কারণে যেটুকু স্ট্রেস ডেভেলপ করছে সেটা বেন্ডিং স্ট্রেস। তো ক্লিয়ার হয়েছে কি তোমার, নাকি হয়নি, জি স্যার। নাকি এমনি বলছো যে জি স্যার হয়ে গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার, মানে ডিফরমেশনটা আর কি ইউনিট ইউনিট ডিফরমেশন আর কি পার এরিয়া। আরো আরো যদি আমি বলি, এই জিনিসগুলো আরো দুঃখজনক হচ্ছে, কারণ এই জিনিসগুলো তোমাদের এইখানেই পড়ানো হচ্ছে এরকম না, মানে এটা তোমরা ইন্টারমিডিয়েট 2 বছর পরে আসছে এই বিষয়, এই একই জিনিস স্ট্রেন এন্ড স্ট্রেস। আমাদের এটা চ্যাপ্টারে একদম বিস্তর আলোচনা ছিল, নানান ধরনের স্ট্রেন নিয়ে সেখানে বলা ছিল, এই বিকৃতি সেই বিকৃতি, ক্রিন্তন বিকৃতি,
দৈর্ঘ্যের বিকৃতি কি কি, আয়তন বিকৃতি, নানান ধরনের বিষয় নিয়ে পড়াশোনা সেখানে করে আসছো। এগুলো ডিটেল তোমরা সেখানে পড়ে আসছো বাংলায়, এবং এখানে ইংরেজিতেও তোমরা অন্য একটা ক্লাসে পড়েছো আমি জানি। তো তারপরে বললাম এর মনে রাখার চেষ্টা করো, এই হচ্ছে বিষয়টা। দেখো এখানে যেটা হচ্ছে এখন, তো to find the location of the neutral axis and the maximum value of sigma max, the equation 1 and 3 get the key sigma dx, sorry, sigma x dA. তো summation of sigma x dA equal to আমরা জানি কি, যে হচ্ছে 0। ইকুয়েশন 1 থেকে আমরা জানি যে এটা ইকুয়াল টু 0, তাই না? এখন সিগমা x এর একটা ভ্যালু আমরা বের করে রেখেছি এখানে, সিগমা x ইকুয়াল টু y বাই c ইনটু সিগমা ম্যাক্স। এই যে এটা সিগমা x, এটা সিগমা লেখা আছে, সিগমা x এটাকে বলতে পারো। সিগমা x ইকুয়াল টু আমরা বের করে রেখেছি y বাই c ইনটু সিগমা ম্যাক্স ইনটু, এখন এখন এই যে এটুকু হচ্ছে সিগমা x এর ভ্যালু, তাই না? ইনটু হচ্ছে dA, dA যেটা এখানে আছে সেই dA, এটা ইকুয়াল টু লেখা যায় 0, টোটালটা ইকুয়াল টু 0। আমি টোটালটা একই লাইনে লিখে গেছি। সিগমা ম্যাক্স কে বাইরে বের করলাম এবং সি কে বাইরে বের করলাম এবং সাম করলাম ওয়াই ডিএ দিয়ে, ওয়াই ডি এর সামেশন করলাম, করে ইকুয়াল টু 0 করলাম। তো এখন নিউট্রাল এক্সিসে আমরা জানি যে স্ট্রেসের এই যে তোমার কোনো ধরনের স্ট্রেস থাকে না, তাই তো? সেখানে যেহেতু আমরা জানি যে স্ট্রেস ইকুয়াল টু 0, স্ট্রেস ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা জানি যে ইকুয়েশনটা দিয়ে আলটিমেটলি 0 হতে হবে, এইটা 0 আছে। কিন্তু এইখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে সিগমা ম্যাক্স, এটা বলাই আছে ম্যাক্সিমাম, তাই না? সেখানে সিগমা ম্যাক্সিমাম তো কখনোই 0 হতে পারবে না, এটা এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, রাইট? এবং জি যদি স্যার। আমরা বলি যে সি, যেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার যে টপ ফাইবার ও বটম ফাইবার, যেটাকে বলে ফার্দারেস্ট ডিসটেন্স অফ দ্য ফাইবার, এইটা যদি হয় এই ডিসটেন্সও কখনো 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে বিমের কোনো এক্সিস্টেন্সই নাই, তাহলে কোনো বিমই নাই, তাই না? এটা যদি ডিসটেন্সই না থাকে নিউট্রাল অ্যাক্সিস থেকে 0 হয় তাহলে এটা কোনো বিমই না, তাই তো? কাজেই এটা কোনো এক্সিস্টেন্সই নেই। তার মানে সিগমা ম্যাক্স এবং সি কোনোটাই 0 হতে পারবে না। আর যদি না হয় তাহলে এই ইকুয়েশনে 0 কে ওয়াই, তাহলে এই ইকুয়েশন থেকে 0 হচ্ছে সামেশন অফ ওয়াই ইনটু ডিএ, বুঝতে পারলা? আচ্ছা, তার মানে হচ্ছে এটা যেহেতু টোটালটা ইকুয়াল টু 0 এবং এই দুইটা টার্মের কেউই 0 না, সবগুলা গুণ আকারে আছে, তার মানে হচ্ছে এর মধ্যে এমন একটা টার্ম আছে যেটা হচ্ছে 0